জীবনে যখন খুব বড় কোনো একটা লক্ষ্য অর্জিত হয়ে যায়, তখন আসলে কি মনে হয়? সাধারণত তো মনে হয় যে যাক, সব শেষ, বড় একটা পাহাড় যেন পার হলাম। হ্যাঁ, মানে মনে হয় যে এবার শুধু পা তুলে আরাম করার পালা। কিন্তু প্রশ্ন হলো, ঠিক ওই বিন্দুটি থেকেই কি জীবনের আসল লড়াই, সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হয় না? একদম নতুন একটা অধ্যায় বলা যায়। ঠিক। আর আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল ডেভিড গগিন্সের লেখা বিখ্যাত বই নেভার ফিনিশডে একটি বিশদ বিশ্লেষণ। এবং এই বইটার মূল সুরটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, এই বইয়ের মূল মিশন হল মানুষের মানসিক দৃঢ়তা, কঠোর নিয়মানুবর্তিতা এবং কিভাবে মানুষ প্রতিদিন তার নিজের তৈরি করা সীমানাকে ভেঙে আরও বহুদূর এগিয়ে যেতে পারে, তার একেবারে গভীরে প্রবেশ করা। এটি শুধু সফল হওয়ার কোনো সাধারণ গাইডবুক নয়। একদমই না, এটি বরং মানুষের নিজের মনের সাথে নিজের লড়াইয়ের এক চরম বাস্তব চিত্র। আর এই জায়গাটিতেই আজকের বিশ্লেষণটি অন্য যে কোনো সাধারণ আলোচনার চেয়ে আলাদা। কারণ এখানে শুধু কি করতে হবে বা সাফল্যের জন্য কোন কোন ধাপ অনুসরণ করতে হবে তার কোনো তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে না। আসলে এখানে জোর দেওয়া হয়েছে কেন আমাদের নিজেদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় সেই মনস্তত্ত্বের ওপর। ঠিক বলেছেন। কেন আমরা খুব সহজেই হাল ছেড়ে দিই, কেন আমাদের মস্তিষ্ক সবসময় আরাম খোঁজে, এবং কিভাবে সেই মানসিক বাধাগুলোকে প্রতিদিন সচেতনভাবে জয় করে নিজেকে একটু একটু করে ছাড়িয়ে যাওয়া যায়, সেই ভেতরের কার্যপ্রণালী বা মেকানিজম নিয়ে আমরা আজ বিস্তারিত কথা বলবো। তাহলে একদম গোড়ার কথা থেকেই শুরু করা যাক। বইয়ের যে প্রথম মূল বিষয়টি আমাদের সামনে আসে তা হল জীবন হল বিকাশের এক অন্তহীন যাত্রা। হ্যাঁ, নেভার ফিনিশড। সাধারণত আমাদের চারপাশের সমাজ বা আমাদের নিজস্ব চিন্তাধারা আমাদের কি শেখায়? আমরা ভাবি সাফল্য মানেই একটি চূড়ান্ত গন্তব্য, যেন একটা পাহাড়ের চূড়া, সেখানে একবার পৌঁছে গেলেই সব পাওয়া হয়ে গেল। ঠিক, ওই যে একটা ভালো চাকরি পেলেই লাইফ সেট। একদম। গ্র্যাজুয়েশন শেষ করা, স্বপ্নের চাকরিটা পাওয়া বা একটা ব্যবসা দাঁড় করানো, যে কোনো বড় অর্জনের পর মনে হয় রেস শেষ। কিন্তু গগেন্সের দর্শন অনুযায়ী এই ধারণাটি শুধু ভুলই নয়, বরং মারাত্মক ক্ষতিকর। মারাত্মক ক্ষতিকর কিভাবে? তার মতে কোনো একটি বড় লক্ষ্য অর্জন করার মানে এই নয় যে যাত্রা শেষ হয়ে গেল, বরং আসল বিকাশ বা গ্রোথ আসে নিজেকে ক্রমাগত নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলার মাধ্যমে। আচ্ছা। এই পাহাড়চূড়ার যে রূপকটি উঠে এলো, তার পেছনের মনস্তত্ত্বটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়। যখনই মানুষ বড় কোনো অর্জনের পর থেমে যায়, তখন তার মানসিক বিকাশও থমকে দাঁড়ায়। মানে একটা স্যাচুরেশন পয়েন্ট চলে আসে। হ্যাঁ, এর কারণ লুকিয়ে আছে আমাদের বিবর্তনের ইতিহাসে। আমাদের মস্তিষ্ক স্বভাবতই খুব আরামপ্রিয়। হাজার হাজার বছর আগে যখন খাদ্যের অভাব ছিল, তখন অকারণে শক্তি খরচ করাটা ছিল আত্মঘাতী। মানে টিকে থাকার জন্যই শক্তি বাঁচানো জরুরি ছিল। একদম ঠিক। তাই আমাদের মস্তিষ্ক সবসময় চায় একটি স্বস্তিদায়ক অবস্থায় বা কমফোর্ট জোনে থাকতে। যখন একটি লক্ষ্য অর্জিত হয়ে যায়, মস্তিষ্ক সংকেত দেয় যে এবার বিশ্রাম নেওয়া যেতে পারে, শক্তি সঞ্চয় করা যেতে পারে। আচ্ছা, তার মানে আমাদের এই যে বিশ্রাম নেওয়ার প্রবণতা, এটা আসলে আমাদের মস্তিষ্কের একটা আদিম টিকে থাকার কৌশল। ঠিক তাই। কিন্তু সমস্যা হল, আধুনিক জীবনে এই দীর্ঘস্থায়ী বিশ্রাম বা অতিরিক্ত সন্তুষ্টি মানুষের ভেতরের ধার কমিয়ে দেয়। মস্তিষ্ককে যদি আমরা একটা অলস রুমমেটের সাথে তুলনা করি। অলস রুমমেট, দারুণ একটা তুলনা। হ্যাঁ, ধরুন এমন একজন রুমমেট যে সারাদিন সোফায় শুয়ে থাকতে চায় এবং যে কোনো ধরনের পরিশ্রম থেকে বাঁচতে চায়, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। যে সব সময় বলছে, আরে থাক না, আজকে আর কাজ করতে হবে না। একদম। ক্রমাগত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা কেন জরুরি? কারণ প্রতিটি নতুন চ্যালেঞ্জ আমাদের মানসিক পেশিকে নতুন করে উদ্দীপিত করে। অনেকটা জিমের মতো, তাই না? ঠিক, জিম বা ব্যায়ামাগারের মতোই। জিমে যেমন প্রতিদিন একই ওজনের ডাম্বেল তুললে আর পেশি বাড়ে না, একসময় সেটা অভ্যাসে পরিণত হয়। হ্যাঁ, শরীর ওই ওজনের সাথে মানিয়ে নেয়। ঠিক তেমনি জীবনে নতুন এবং আরও কঠিন লক্ষ্য স্থির না করলে আমাদের মানসিক শক্তি আর বৃদ্ধি পায় না, বরং সেই আরামদায়ক অবস্থায় বেশি দিন থাকলে আমাদের মানসিক পেশিগুলো দুর্বল হতে শুরু করে। এই জন্যই সাফল্যের কোনো চূড়ান্ত গন্তব্য থাকতে পারে না। একদমই তাই।
এই মানসিক পেশি দুর্বল হয়ে যাওয়ার বিষয়টা সত্যিই খুব গভীরভাবে ভাবার মতো, আর এখানেই চলে আসে মনের ওপর নিয়ন্ত্রণ বা মাস্টার ইওর মাইন্ডের ধারণাটি। মাস্টার ইওর মাইন্ড, হ্যাঁ। আমরা সাধারণত ভাবি যে আমাদের ব্যর্থতার পেছনে বাইরের পরিস্থিতি, সমাজের অবস্থা বা অন্য কোনো মানুষের হাত রয়েছে। আমরা সবসময় বাইরের কাউকে দোষ দিতে পছন্দ করি। ঠিক, কিন্তু মূল সোর্স থেকে যেটা খুব স্পষ্টভাবে উঠে আসছে তা হল আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো পরিস্থিতি নয়, আমাদের ভেতরের মন। হ্যাঁ, সবচেয়ে বড় শত্রু হল আমাদের নিজের মাথার ভেতরে থাকা ওই অলস রুমমেটটা। ভেবে দেখলে বোঝা যায় বাইরের কোনো বাস্তব বাধা আসার অনেক আগেই আমাদের ভেতরের ভয়, অলসতা এবং সন্দেহ আমাদের থামিয়ে দেয়। ঠিক। আমাকে দিয়ে কি হবে, আজ থাক, কাল করব, বা এটা তো অনেক কঠিন, এই চিন্তাগুলোই আসলে দেওয়ালের মতো কাজ করে। এই নেতিবাচক চিন্তা বা সেলফ ডাউটগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয় না। তাহলে এগুলো কোথা থেকে আসে? এগুলো হলো মস্তিষ্কের এক ধরনের ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা। একটু আগে যে বলছিলাম মস্তিষ্ক আমাদের বাঁচাতে চায়, হ্যাঁ, যখনই আমরা নতুন কিছু করতে যাই মস্তিষ্ক সেটাকে একটা সম্ভাব্য বিপদ হিসেবে দেখে। আর এই কারণেই মনকে নিয়ন্ত্রণ করার বিষয়টা এত গুরুত্বপূর্ণ। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা বলতে আসলে কি বোঝায়? আমরা কি আবেগহীন হয়ে যাব? না, মনকে নিয়ন্ত্রণ করার অর্থ কিন্তু এই নয় যে আমাদের ভেতরে কোনো ভয় বা সন্দেহ তৈরি হবে না, বা আমরা একেবারে রোবট হয়ে যাব। তাহলে মনকে নিয়ন্ত্রণ করার আসল অর্থ হল প্রচণ্ড কষ্ট, অস্বস্তি এবং কঠিন পরিস্থিতির মধ্যেও মনকে শান্ত এবং স্থির থাকতে বাধ্য করা। মানে ভয়ের উপস্থিতিতেও কাজটা করে যাওয়া। একদম। একজন মানসিকভাবে দৃঢ় মানুষ সেই ভয়ের কাছে আত্মসমর্পণ করেন না। তিনি জানেন যে এই নেতিবাচক চিন্তাগুলো আসলে মস্তিষ্কের একটা ফাঁদ, আসল বিপদ নয়। তার মানে মনের ওপরেই যে নিয়ন্ত্রণ, সেটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। একদিনে এটা হবে না। না, এটা প্রতিদিনের অভ্যেস। কষ্টকে মেনে নেওয়ার এবং সেই কষ্টের মধ্যেও নিজের ফোকাস ধরে রাখার যে নিরন্তর চেষ্টা, সেটাই হলো মনের আসল নিয়ন্ত্রণ। যদি আমরা আমাদের এই চিন্তার দাস হয়ে থাকি, তাহলে আমরা কখনোই আমাদের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছতে পারব না। একদম ঠিক বলেছেন। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে বেশি রোমাঞ্চকর এবং একই সাথে একটু অদ্ভুত হয়ে ওঠে। অদ্ভুত কেন? কারণ পরের যে ধারণাটি আমরা পাচ্ছি তা হলো কষ্টকে শক্তিতে রূপান্তর করা। টার্ন পেইন ইনটু পাওয়ার। হ্যাঁ, আমাদের চারপাশের সমাজ, বিজ্ঞাপন, সংস্কৃতি সবকিছুই সবসময় আমাদের শেখায় কিভাবে কষ্ট থেকে দূরে থাকতে হয়। হ্যাঁ, সবকিছুই এখন কমফোর্ট কেন্দ্রিক। সবকিছু কিভাবে এক ক্লিকে পাওয়া যায়, কিভাবে জীবনকে আরও আরামদায়ক করা যায়। আমরা ব্যর্থতা, সমালোচনা বা যে কোনো ধরনের ভোগান্তিকে খুব ভয় পাই এবং সেগুলো থেকে পালিয়ে বাঁচতে চাই। ঠিক, কিন্তু ডেভিড গগিন্স বলছেন একেবারে উল্টো কথা। তিনি বলছেন এই কষ্ট বা যন্ত্রণাকে এড়িয়ে যাওয়ার বদলে সেগুলোকে জ্বালানি বা শক্তিতে রূপান্তর করতে হবে। এটি একটি প্যারাডাইম শিফট বা দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিবর্তন। ব্যাপারটা একটু বিস্তারিত বলবেন? আমরা যদি রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতার কথা বলি, যেটাকে আমরা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বলি, সেটা কখনো কোনো আরামদায়ক এবং নিরাপদ পরিবেশে তৈরি হয় না। মানে শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, ওই প্রবাদের মতো। একদম। কেউ যদি সারা জীবন তুলার বিছানায় শুয়ে থাকে, সে কখনো জানবেই না রুক্ষ মাটিতে কিভাবে টিকে থাকতে হয়। কষ্টকে স্বীকার করে নেওয়া এবং সেটার মুখোমুখি হওয়াটাই হল মানসিক কাঠিন্য তৈরির একমাত্র উপায়। তার মানে কষ্টটাকে একটা টুল হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, যখন আমরা কষ্ট থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি দাঁড়াই, তখন আমরা আসলে আমাদের ভেতরের সহনশীলতার মাত্রাকে বাড়িয়ে তুলি। গগিন্স বোধহয় এটাকে একটা বিশেষ নাম দিয়েছেন। হ্যাঁ, গগিন্স দর্শনে যেটাকে বলা যায় মেন্টাল ক্যালেস বা মানসিক কড়া পড়া। মেন্টাল ক্যালেস? হ্যাঁ, হাতের চামড়ায় যেমন বারবার ঘর্ষণ লাগলে কড়া পড়ে যায় এবং চামড়া শক্ত হয়ে যায়, ঠিক তেমনি বারবার ব্যর্থতা, মানুষের সমালোচনা বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে আমাদের মনটাও শক্ত হয়ে ওঠে। এই মেন্টাল ক্যালেসের ধারণাটা সত্যিই দারুণ। তার মানে ব্যর্থতা বা সমালোচনা যখন আমাদের আঘাত করে, তখন সেই আঘাত থেকে তৈরি হওয়া রাগ বা হতাশাকে ধ্বংসাত্মক কাজে বা নিজের উপর অভিমান করে বসে থাকার কাজে ব্যবহার না করে সেটিকে নিজের উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। ঠিক তাই। ধরুন কেউ আমাকে বলল, তোমাকে দিয়ে এটা হবে না। সেটা কি মন খারাপের কারণ না বানিয়ে বরং সেটাকে প্রমাণ করার জেদ হিসেবে নেওয়া যায়?
হ্যাঁ, ওটাই হচ্ছে আপনার জ্বালানি। কিন্তু এই প্রক্রিয়াটি তো মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর এবং কঠিন। সবসময় তো আর জেদ ধরে রাখা যায় না। অবশ্যই কঠিন। আর এই কারণেই পৃথিবীতে খুব কম মানুষ নিজেদের অজেয় করে তুলতে পারে। কারণ সবাই প্রথম ধাক্কাতেই ওই আরামের আশ্রয়ে ফিরে যেতে চায়। হ্যাঁ, কমফর্ট জোনের টান খুব শক্তিশালী। যারাই যন্ত্রণাকে গ্রহণ করতে পারে তারাই শেষ পর্যন্ত নিজেদের সীমানা ছাড়িয়ে যেতে পারে। কিন্তু একটা ব্যাপার আছে, এই যে কষ্ট সহ্য করা বা এগিয়ে যাওয়ার জেদ, এটা তো সবসময় থাকে না। মোটিভেশনের কথা বলছেন? হ্যাঁ, এই মোটিভেশন বা অনুপ্রেরণা তো অনেকটা জোয়ার ভাটার মতো, এই আছে আবার এই নেই। একদম বাস্তব কথা। ধরুন একটা মোটিভেশনাল ভিডিও দেখে কেউ ঠিক করল কাল থেকে ভোর 4টায় উঠে দৌড়াবে। প্রথম 2 দিন খুব ভালো কাটল, কিন্তু তৃতীয় দিন যখন বাইরে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পড়ছে, তখন তো আর সেই মোটিভেশন কাজ করবে না। মেটের মতো বলবে, আজকে ঘুমাও। ঠিক, তখন কি হবে? এখানেই আসে আমাদের পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, শৃঙ্খলার স্বাধীনতা বা ডিসিপ্লিন ক্রিয়েটস ফ্রিডম। এই বিষয়টা আমার খুব প্রিয়। সোর্সে স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধু সাময়িক অনুপ্রেরণা দিয়ে দীর্ঘমেয়াদী কোনো সাফল্য আসে না। আসল ভিত্তি হল দৈনন্দিন শৃঙ্খলা। মোটিভেশন যেখানে শেষ হয়, ডিসিপ্লিন বা শৃঙ্খলা সেখান থেকেই কাজ শুরু করে। মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারা খুব জরুরি। হুম মোটিভেশন হলো একটা আবেগ, আর আবেগের স্বভাবই হলো পরিবর্তিত হওয়া। আজকে মন ভালো আছে তাই কাজ করলাম, কালকে মন খারাপ তাই কাজ করলাম না। এটা হলো মোটিভেশনের ওপর নির্ভরশীলতা। আর শৃঙ্খলা? অন্যদিকে শৃঙ্খলা হলো একটি সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের প্রতি অবিচল থাকা। আবেগ যাই বলুক না কেন, বৃষ্টি পড়ুক বা মন খারাপ থাকুক, কাজটা করতে হবে মানে করতে হবে। কিন্তু শৃঙ্খলার এই ধারণা নিয়ে মানুষের মধ্যে একটা বড় ভুল বোঝাবুঝি আছে। কিরকম? আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে প্রতিদিন নিয়ম মেনে চলা, ভোরে ওঠা, রুটিন মাফিক কাজ করা, এগুলো তো মানুষকে একটা ছকের মধ্যে বেঁধে ফেলে। এটা তো এক ধরনের বন্দিদশা। হ্যাঁ, অনেকেই এমনটা ভাবেন। তাহলে এই শৃঙ্খলা কিভাবে স্বাধীনতা আনে? ভোরে ওঠা, পছন্দের খাবার না খাওয়া, প্রতিদিন ব্যায়াম করা বা কাজ করা, এর মধ্যে স্বাধীনতার জায়গাটা কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে শৃঙ্খলার দীর্ঘমেয়াদী ফলাফলের মধ্যে। মানে সাময়িক কষ্টের পরের যে ফলাফলটা। ঠিক, আজকে সকালে আরামের ঘুম ত্যাগ করে ব্যায়াম করার যে শৃঙ্খলা, সেটাই ভবিষ্যতে শরীরকে নানা রকম রোগ ব্যাধি থেকে মুক্ত রেখে সুস্থ থাকার স্বাধীনতা দেয়। চমৎকার একটা উদাহরণ। আবার ধরুন, আজকে অপ্রয়োজনীয় খরচ না করে শপিং করার ইচ্ছাটাকে দমিয়ে রেখে টাকা জমানোর যে শৃঙ্খলা, সেটাই ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা এনে দেয়। মানে তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনকে বিসর্জন দেয়া। একদম। অর্থাৎ আমাদের সাময়িক আরাম বা তাৎক্ষণিক তৃপ্তিকে বিসর্জন দিয়ে প্রতিদিনের এই কঠোর শৃঙ্খলাই আমাদের সেই ক্ষমতা দেয় যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। তাহলে শৃঙ্খলা আসলে আমাদের খাঁচায় বন্দি করছে না? না, শৃঙ্খলা আমাদের বাধ্যবাধকতার শৃঙ্খল থেকে মুক্ত করে না, বরং আমাদের আবেগের দাসত্ব থেকে মুক্ত করে। এটি আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতে তুলে দেয়। চমৎকার। তার মানে রুটিন বা শৃঙ্খলা আসলে আমাদের বেঁধে রাখে না, বরং আমাদের মুক্তির পথ তৈরি করে। তাৎক্ষণিক তৃপ্তির যে দাসত্ব, সেখান থেকে মুক্তি পাওয়াই হলো আসল স্বাধীনতা। একদম ঠিক। ঠিক আছে, এবার আমরা এমন একটা বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি যেটা আজকের এই সম্পূর্ণ আলোচনার সবচেয়ে বেশি রোমাঞ্চকর এবং চমকপ্রদ অংশ। 40% নিয়মের কথা বলছেন তো? হ্যাঁ, সবসময় নিজের সীমানা ছাড়িয়ে যাওয়া এবং এর সাথে যুক্ত গগিন্সের বিখ্যাত 40% রুল বা 40% নিয়ম। এই কনসেপ্টটা অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একটু কল্পনা করার চেষ্টা করা যাক। কেউ একজন ম্যারাথন দৌড়াচ্ছে, বা কেউ হয়তো কোনো পরীক্ষার জন্য টানা কয়েকদিন ধরে পড়াশোনা করছে, অথবা অফিসে একটা খুব কঠিন প্রজেক্ট নিয়ে রাত দিন কাজ করছে। হ্যাঁ, একটা সময় আসে না যখন শরীর আর মন একসাথে বিদ্রোহ করে ওঠে? হ্যাঁ, মনে হয় যে ব্যাস আর পারছি না। ঠিক, যখন মনে হয় আর সম্ভব না, আমার শরীর ও মন পুরোপুরি ক্লান্ত, এবার আমাকে থামতেই হবে, না হলে আমি মরেই যাব। গগেন্সের এই ধারণা অনুযায়ী ঠিক যখন আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণ নিঃশেষিত এবং আমাদের এক্ষুনি হাল ছেড়ে দেওয়া উচিত, তখন আমরা আসলে আমাদের প্রকৃত ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছি। মাত্র 40%? ভাবা যায়। বাকি 60% ক্ষমতা তখনও আমাদের ভেতরে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় লুকিয়ে থাকে।
এই 40% নিয়মের পেছনের বিজ্ঞান বা স্নায়বিক কার্যপ্রণালী নিয়ে কথা বলাটা এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে কাজ করে, মানুষ কেন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিতে চায়? একটু আগেই আমরা বলছিলাম যে মস্তিষ্ক আমাদের রক্ষা করতে চায়। ওই যে ডিফেন্স মেকানিজম। ঠিক গাড়িতে যেমন একটা গভর্নর বা স্পিড লিমিট সেট করা থাকে, যাতে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে নষ্ট না হয়ে যায়। একদম তাই। গাড়ি তার সর্বোচ্চ ক্ষমতার অনেক আগেই ইঞ্জিনে জ্বালানি সরবরাহ কমিয়ে দেয়। আমাদের মস্তিষ্ক ঠিক এই কাজটাই করে। আচ্ছা। যখনই আমরা শারীরিক বা মানসিকভাবে একটু বেশি ক্লান্ত হই বা অস্বস্তি বোধ করি, মস্তিষ্কের অ্যামিগডালা বা অন্যান্য প্রতিরক্ষামূলক অংশগুলো আমাদের থামিয়ে দেওয়ার জন্য তীব্র সংকেত পাঠাতে শুরু করে। সে আমাদের বোঝায় যে আমাদের আর কোনো শক্তি অবশিষ্ট নেই। হ্যাঁ, কিন্তু এটা আসলে সত্যিকালের সীমানা নয়। এটা হলো মস্তিষ্কের তৈরি করা একটা ফলস বা মিথ্যে সীমানা। কিন্তু এখানে তো একটা বড় প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন? যখন শরীর তীব্র সংকেত দিচ্ছে যে আর পারা যাবে না, পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে গেছে, দম বন্ধ হয়ে আসছে, তখন যদি কেউ না থামে এবং ওই বাকি 60% ক্ষমতার খোঁজ করতে যায়, তাহলে তো তার বড় কোনো ইনজুরি বা শারীরিক ক্ষতিও হতে পারে। হ্যাঁ, ঝুঁকি তো থাকেই। ডেভিড গগিন্সের নিজের জীবনের গল্পেই তো আমরা দেখি যে তিনি ভাঙা পা নিয়ে, ফ্র্যাকচার নিয়ে দৌড়েছেন। আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝব কোনটা মস্তিষ্কের মিথ্যে অ্যালার্ম বা ফাঁদ আর কোনটা সত্যিকারের শারীরিক বিপদের সংকেত? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক প্রশ্ন। এই 40% নিয়মের মানে কিন্তু এই নয় যে চোখ কান বন্ধ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে হবে। হ্যাঁ, সেটাই। এখানে মূল বিষয়টা হলো সেন্ট্রাল ফ্যাটিগ বা মস্তিষ্কের ক্লান্তি এবং পেরিফেরাল ফ্যাটিগ বা পেশির সত্যিকারের ক্লান্তির মধ্যে পার্থক্য করতে শেখা। এই দুটো ক্লান্তির মধ্যে পার্থক্যটা কিভাবে করা যায়? যখন আমাদের মনে হয় যে আমরা আর এক পাও এগোতে পারবো না, তখন আসলে আমাদের পেশিগুলো পুরোপুরি নিঃশেষ হয়ে যায় না, বরং মস্তিষ্ক সেই অস্বস্তিটাকে আর নিতে চাইছে না। যেটাকে আমরা ব্যথা বা চরম ক্লান্তি ভাবি, সেটা বেশিরভাগ সময়ই শুধুই একটা নতুন ধরনের অস্বস্তি। মানে আমরা ওই অস্বস্তির সাথে পরিচিত নই বলে সেটাকে চূড়ান্ত সীমানা ধরে নিই? একদম। একজন অ্যাথলিট বা মানসিকভাবে দৃঢ় মানুষ জানেন কিভাবে সেই অস্বস্তির মুহূর্তটাকে বিশ্লেষণ করতে হয়। তারা জানেন কখন থামতে হবে আর কখন এগিয়ে যেতে হবে। ঠিক, তারা জানেন পেশি ছিঁড়ে যাওয়ার ব্যথা আর পেশি ক্লান্ত হওয়ার ব্যথার মধ্যে পার্থক্য কী। যখন কেউ এই 40% নিয়ম সম্পর্কে জানে এবং গভীরভাবে বিশ্বাস করে, তখন সে সেই চরম ক্লান্তির মুহূর্তেও নিজেকে বলতে পারে, এটি শেষ নয়, এটা শুধু আমার মস্তিষ্ক আমাকে ভয় দেখাচ্ছে, আমার ভেতরে এখনও অনেক শক্তি বাকি আছে। তার মানে মস্তিষ্ক যেটাকে চরম সীমা বলে মনে করছে, সেটা আসলে প্রকৃত সীমার অনেক আগের একটা স্তর মাত্র। হ্যাঁ, একটা ফলস অ্যালার্ম। যখনই আমরা ওই প্রথম দেয়ালটাতে গিয়ে ধাক্কা খাই, তখনই যদি আমরা হাল ছেড়ে দিই, আমরা কখনোই জানতে পারবো না এর ওপাশে কি আছে। একদম ঠিক। এই একটা ছোট্ট মানসিক পরিবর্তন আমাদের ভেতরে লুকিয়ে থাকা বাকি বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করে। এটি এমন একটা চাবিকাঠি যা দিয়ে আমরা আমাদের নিজেদের তৈরি করা কাল্পনিক সীমাবদ্ধতার তালা খুলে ফেলতে পারি। এবং এই তালা একবার খুলতে পারলে একটা নতুন জগৎ দেখা যায়। বিষয়টা সত্যিই বিস্ময়কর। মানে যখন আমাদের মনে হচ্ছে আমরা শেষ, তখন আসলে আমরা অর্ধেক পথও পার হইনি। ঠিক। আর এই কারণেই সীমানাকে প্রতিদিন একটু একটু করে ধাক্কা দিতে হয়। আজকে যেটাকে অসম্ভব মনে হচ্ছে, কালকে সেটা রুটিন হয়ে যাবে। এভাবে মানুষের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। একদম। আজকের এই পুরো আলোচনার প্রতিটি স্তরেই যেন এক একটা মানসিক জাগরণ। আমরা যদি এতক্ষণের এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণগুলোর একটা চূড়ান্ত সারমর্ম টানি, তাহলে মূল শিক্ষা বা মেইন লেসন কি দাঁড়াচ্ছে? মূল শিক্ষাটা আসলে বইয়ের নামের মধ্যেই লুকিয়ে আছে। নেভার ফিনিশড, মানে নিজেকে উন্নত করার বা সেলফ ইমপ্রুভমেন্টের কাজ কখনোই শেষ হয় না। একদম তাই। সাফল্য মানে এক জায়গায় এসে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে চিরতরে থেমে যাওয়া নয়। প্রতিদিন নিজের সীমানাকে আরেকটু প্রসারিত করা, প্রতিদিন আরেকটু বেশি মানসিক শক্তি সঞ্চয় করা এবং গতকালের চেয়ে আজ একটু ভালো মানুষ হয়ে ওঠাই হল জীবনের আসল উদ্দেশ্য। একদম সারসংক্ষেপটা এখানেই। আত্ম-উন্নয়নের এই যাত্রার কোনো শেষ গন্তব্য নেই, কোনো ফিনিশ লাইন নেই। ফিনিশ লাইন ক্রস করার পরও দৌড়াতে হবে। হ্যাঁ, যেদিন একজন মানুষ ভাববে যে তার আর বড় হওয়ার কিছু নেই, তার আর নতুন করে শেখার কিছু নেই, বা সে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে,
ঠিক সেই মুহূর্তে থেকেই তার আরও ভালো মানুষ হয়ে ওঠার প্রক্রিয়াটি চিরতরে বন্ধ হয়ে যায়। একটা স্থবিরতা চলে আসে। একটা নদীর কথা ভাবুন। নদীর জল যতক্ষণ প্রবাহমান থাকে, চারপাশের পাথরে বাধা পেয়ে এগিয়ে চলে, ততক্ষণই তা পরিষ্কার থাকে। স্রোত থাকে বলেই জলটা সতেজ থাকে। একদম। যখনই তা এক জায়গায় আটকে যায়, কোনো স্রোত থাকে না, তা ধীরে ধীরে দূষিত হতে শুরু করে। মানুষের জীবন এবং মানসিক বিকাশের বেলাতেও ঠিক একই কথা প্রযোজ্য। আমাদের সব সময় চলতে হবে, নতুন বাধা খুঁজতে হবে এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হবে। এতক্ষণ ধরে মনের শক্তি, মস্তিষ্ক কিভাবে আমাদের বোকা বানায়, কষ্টকে জয় করার কৌশল, শৃঙ্খলা কিভাবে স্বাধীনতা আনে এবং আমাদের ভেতরে লুকিয়ে থাকা বিশাল ক্ষমতা নিয়ে অনেক কথা বললাম। হ্যাঁ, অনেকগুলো গভীর বিষয় উঠে এসেছে আজ। কিন্তু আলোচনা একেবারে শেষ করার আগে সম্পূর্ণ নতুন একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা এই পুরো সোর্সের মূল সুর থেকে বেরিয়ে আসা সবচেয়ে শক্তিশালী একটি প্রশ্ন। কি সেই প্রশ্ন? একটু গভীরভাবে ভেবে দেখার চেষ্টা করা যাক। যদি আমাদের হাল ছেড়ে দেওয়ার চূড়ান্ত মুহূর্তেও আমাদের ভেতরে আরও 60% ক্ষমতা লুকিয়ে থাকে, তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অস্বস্তিগুলোকে এড়িয়ে গিয়ে নিজেদের ভেতরে থাকা ঠিক কতটা বিশাল সম্ভাবনাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে নষ্ট করছি। এটা সত্যি একটা বিশাল বড় প্রশ্ন। আমরা কি আমাদের আসল ক্ষমতার অর্ধেকও কখনো ব্যবহার করতে পারছি? এই লুকিয়ে থাকা অপরিমেয় শক্তিকে জাগিয়ে তোলার জন্য আজ, ঠিক এই মুহূর্তে, আমরা কোন নতুন অস্বস্তিকে হাসি মুখে বরণ করে নিতে পারি? হয়তো এমন কোনো কাজ যা আমরা শুধু ভয়ের কারণে ফেলে রেখেছি। হ্যাঁ, হয়তো এমন কোনো কঠিন চ্যালেঞ্জ যা নিতে আমরা শুধু আরাম নষ্ট হবে বলে দ্বিধাবোধ করছি। সেই অস্বস্তির মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের নতুন করে জন্ম নেওয়ার সুযোগ। এই প্রশ্নটাই আসলে শেষমেশ সবচেয়ে বেশি ভাবিয়ে তোলে। একদম। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই গভীর অনুসন্ধান। মনে রাখতে হবে, মানুষের ভেতরের সম্ভাবনার যাত্রা কখনোই শেষ হয় না। নেভার ফিনিশড।